সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। DMRC অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ধারাবাহিক পর্যায়ের রাইট ইউজ অফ ভার্বের দ্বিতীয় অংশে ক্লাস করব। প্রথম অংশে আমরা শিখেছিলাম একেবারে রাইট ইউজ অফ ভার্বের বা রাইট ফর্মস অফ ভার্বের একদম মৌলিক বিষয়গুলো। এখন আমরা দেখব ওই মৌলিক বিষয়গুলো যে নিয়ম বা যে শর্ত সাপেক্ষে পরিবর্তিত হয় সেগুলো। এবং তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের এই ক্লাসের তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে তোমাদের সেই একেবারে পরিচিত নিয়মগুলো একেবারে ওইভাবেই আমি লিখে দিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় এবং চেনা জানা থাকলে কিন্তু এবং আমাদের এই জিনিসগুলো থেকে খুব সহজে তুমি শিখে নিতে পারবে। তো প্রথমেই চলে যাচ্ছি আমরা প্রথম নম্বর রুলসে। সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, এভরিডে, নর্মালি, সামটাইমস, অফেন, রেগুলারলি, ডেইলি, জেনারেলি থাকলে সময় না বোঝালেও ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বের ইনডিফিনিট টেন্সের গঠনগুলো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এখানে টেন্সের গঠনটাও দিয়ে দিয়েছি। সাবজেক্ট, ভার্ব এবং নাম্বার এবং পার্সন অনুযায়ী এস বাই এর যোগ হয়। অর্থাৎ আমি একটু বলে দিই তোমাদেরকে, ওইখানে ভার্ব মানে হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি কিন্তু বলে দিয়েছি এখানে V1 দেইনি এই কারণে যেখানে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বলে দিয়েছি, তাই এখানে একটু তোমরা বুঝে নেবে। তার মানে এখান থেকে শেখার বিষয় হচ্ছে গিয়ে তিনটা: এক, টেন্স জানতে হবে; দুই, নাম্বার জানতে হবে; তিন, পার্সন জানতে হবে। এবং এই তিনটা শর্ত কিন্তু আমরা রাইট ইউজ অফ ভার্বের যে কোনো শূন্যস্থানের উত্তর করতে গেলে এই শর্তগুলো আমরা সাধারণত চেক করে নিতে পারি। আসো পরবর্তী এক্সাম্পলগুলো একটু দেখে নিলেই আমাদের খুব সহজ হবে। তার আগে একটু দেখে নাও একটা সহজ কথা, সবাই আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ বোঝালে ভার্ব সর্বদা প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে। দেখো এক্সাম্পলসগুলো আমি বলে দিচ্ছি। রোকেয়া অলওয়েজ ফিল টেনশন। আচ্ছা, যদি রোকেয়া অনেক বেশি টেনশন, সব সময় যদি টেনশনে ভোগে, দুশ্চিন্তায় ভোগে থাকে, এটা অলওয়েজ কোন, দেখো তো ক্লুটা কোথায় চলে গেল? অলওয়েজ, এই দেখো ক্লু, অর্থাৎ এটা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ব্যাস, টেন্স চেনা হয়ে গেল আমার। টেন্স চেনা হয়ে গেলে এটা প্রেজেন্ট টেন্সে আমাদের নিয়ে যেতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। এখন আমরা কি করব? আমরা দেখব ব্র্যাকেটের ভার্বটা, এই ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে কিনা। এই ব্র্যাকেটের ভার্ব রয়েছে ফিল এবং সাবজেক্ট হচ্ছে রোকেয়া। রোকেয়া কিন্তু একজন ব্যক্তি, রোকেয়া টেনশন করতেই পারে। এবং রোকেয়া যেহেতু নাম্বার অনুযায়ী কোন নাম্বারে পড়ে, দেখো তো নাম্বার অনুযায়ী কিন্তু এটা থার্ড পার্সনে পড়ে। আমি খুব চট করে খুব সহজে মনে করে দিই তোমাকে, যখন আমি নাম্বারের কথাটা বলবো তখন তুমি চেষ্টা করবা, এটা কিন্তু একটা টেকনিকটা আমি তোমাকে বলছি। তুমি দেখবা সাবজেক্ট হিসাবে আই, উই অথবা ইউ আছে কিনা। এই তিনটা মোটামুটি মাথায় রাখলে বাকি সবগুলোকে তুমি চাইলে থার্ড পার্সনে ফেলতে পারো। আসো আমরা একটু দেখে নিই। রোকেয়া আই, উই এবং ইউ, কোনোটাই নাই থার্ড পার্সন এবং অবশ্যই সিঙ্গুলার নাম্বার একা, তাই থাকুন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই যোগ করতে হয়। রোকেয়া অলওয়েজ ফিলস টেনশন, রোকেয়া সর্বদাই টেনশন অনুভব করে। শি ওয়াক অন দ্য হাই রোড এভরিডে, প্রতিদিন সে হাই রোডে হাঁটে। প্রতিদিন, নিত্যদিনের কাজ, অভ্যাসগত কর্ম একেবারে বলা যেতে পারে, যেটা আমরা বলি। দেখো দেখি কি বলেছে, এই দেখো এভরিডে। এভরিডে থাকলে সেটা কি হবে? ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাবে। ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গেলে কি হয়ে যায়? এখন টেন্স তো পেয়ে গেলাম, এখন আমরা দেখবো সাবজেক্ট এবং নাম্বার। তোমাদের এখানে সাবজেক্ট কি আছে? শি। সে অবশ্যই কি আই, উই, ইউ, কোনোটাই নাই, অর্থাৎ থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। যেহেতু শি মানে একজন মেয়ের কথা বলা হচ্ছে, ভার্বেতে এস বাই যোগ করতে হবে। শি ওয়াকস অন দ্য হাই রোড এভরিডে। একই ভাবে তুমি দেখো দা স্কাই, বি আছে কি হবে? ইজ ব্লু, আকাশ নীল, চিরন্তন সত্য কথা। এরপরে আরেকটা দেখো, দি আর্থ ড্যাশ রাউন্ড দি সান, আর পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলেছে। ইউনিভার্সাল ট্রুথ, এখানে आंसर হবে দি আর্থ মুভস রাউন্ড দি সান। এরপরের নিয়মটা অনেক বড় মনে হচ্ছে দেখতে, অনেক বড় মনে হলো, খুবই সহজ সোজা কথা। আমি খুব সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিব, আগে একটু নিয়মটা পড়ে নিই। সেন্টেন্সে যদি ডু নট, ডাজ নট, ডিড নট অথবা কোনো মোডাল বা মোডাল অক্সিলারি যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, ইনফিনিটিভ টু ইত্যাদি থাকে, অথবা বাক্যের ভাব অনুযায়ী ভার্বের বেস ফর্ম মূল হয়ে বসতে হবে। অত টেনশন করার কিছু নাই। আমরা আগের লেকচারে বলেছি যে ভার্ব টু ডু এর পরে V1 বসে, অথবা মোডাল ভার্বের পরও কিন্তু V1 বসতে পারে। শুধু যদি না বোধ হতে পারে, যেমন ধরো ডু এর জায়গায় ডু নট হলো, ডিড এর জায়গায় ডিড নট হলো, ডাজ নট হলো, বাস ডি নট, ডু নট, ডিড নট, ডাজ নট এর পরে V1 তুমি দিয়ে দিলে। আবার ধরো মোডাল ভার্ব ক্যান নট, কোন নট আছে? ক্যান আছে, ক্যান নট V1, কুড নট V1, শ্যাল নট V1, শুড নট V1, অর্থাৎ মোডাল ভার্বের পরে নট দিয়েছো, কোনো সমস্যা নেই, শুধু তোমার উত্তরটা হবে V1। মোডাল ভার্বের পরে যদি নটও বসে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে থাকে সাধারণত। আসো আমরা পড়লাম, মনে রাখতে হবে মোডাল যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে মোডালের পর নট বসালেই হবে এবং সেই ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ
এবং এখানে যে নিয়মটা মনে রাখতে হবে আমাদের, উল্লেখ্য কোনো কিছু করা উচিত বোঝাতে মোডাল অক্সিলারিতে শুড ব্যবহৃত হয়। উল্লেখ্য এখানে একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। শুড শব্দ দ্বারা মূলত উচিত কোনো কিছু করা উচিত ছিল বা কোনো কিছু এখনো করা উচিত এই অর্থে যদি আমরা প্রকাশ করতে চাই, তখন কিন্তু সেখানে আমরা চাইলে শুড আনতে পারি। উচিত যেমন বাবা মার কথাবার্তা শোনা উচিত, যেমন পিতামাতাকে সম্মান করা উচিত, শিক্ষকদেরকে সম্মান করা উচিত, উচিত অর্থে বোঝাচ্ছে। সেখানে কিন্তু তুমি চাইলে শুড দিবা, এবং মজার বিষয় শুডের পরেও কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এক্সাম্পলস গুলো দেখে আসি। মনিকা ডাজ নট হ্যাঙ্কার আফটার মানি। মনিকা টাকার পিছনে ছোটে না। আচ্ছা, এখানে আমি যে শর্ত সাপেক্ষে দেখো ডাজ নট, এ দেখো ডাজ নট দেওয়া আছে, হ্যাঙ্কার এ দেখো ডাজ নট, মনিকা ডাজ নট গিভ, যা ছিল তাই, কোনো পরিবর্তন কিন্তু আমরা করিনি। পরবর্তী উদাহরণ চলে যাই। ইউ ক্যান নট ইমাজিন হাউ বিউটিফুল দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস ইজ। তুমি ধারণাই করতে পারবা না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা কত সুন্দর ছিল। আচ্ছা, তাহলে ইউ ক্যান নটের পরে কিন্তু ভার্ব চেঞ্জ করা যাবে না। আমরা একটু আগে বলেছি মোডাল অবযুক্ত বাক্যকে নেগেটিভ করতে গেলে মোডাল ভার্বের পরে নট বসালে চলবে, এবং এক্ষেত্রেও ভার্বের বেস ফর্ম বসবে বা প্রেজেন্ট ফর্ম বসবে। ক্যান নট ইমাজিন একই কথা। এভরিওয়ান ডিজায়ার সাকসেস ইন লাইফ। জীবনে সবাই সফলতা কামনা করে, বাট ভেরি ফিউ ক্যান অ্যাটেইন ইট। কিন্তু খুব কম লোকই এটাকে অর্জন করতে পারে। আসো আমরা একটু এক্সাম্পল দেখে নিই। এভরিওয়ান ডিজায়ার্স সাকসেস ইন লাইফ, বাট ভেরি ফিউ, খুব কম, ক্যান অ্যাটেইন ইট। এবং আমরা কিন্তু জানি যে মোডাল ভার্বের পরে ভি1 ফর্ম বসে, সুতরাং এখানে কি হবে? ক্যান অ্যাটেইন, অর্থাৎ কোনো চেঞ্জ হয়নি। একটু তোমাকে কম্পেয়ার করে বুঝাই দিই। তুমি দেখো এখানেও ক্যানের পরে ভি1 চেঞ্জ হয়নি, এবং ক্যান নটের পরে চেঞ্জ হয়নি, অর্থাৎ মোডাল ভার্বের পরে নট বসলেও কিন্তু ভার্বের বেস ফর্মই থাকছে। লাস্ট এক্সাম্পল, শি কুড সিং ওয়েল। একই কথা, আবারও কুডের পরে ভি1 ফর্ম হবে, কারণ শি আছে, অর্থাৎ ভার্বে কোনো চেঞ্জ করার দরকার নাই। সে গান গাইতো, সে বেশ ভালো গান গাইতে আসলে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার যেটা নিয়ে কথা বলবো সেটার জন্য খুব ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে। এই প্যাসিভ ভয়েসের কথাটা কিন্তু আমি প্রিভিয়াস লেকচারটা তো বলেছি, আসলে একটু মিলিয়ে নিই স্যারের সাথে। প্যাসিভ ভয়েসে সেন্টেন্সে সাবজেক্টের যদি কর্ম সম্পাদন না করে তবে তা প্যাসিভ ভয়েস। মানে প্যাসিভ ভয়েস বিষয়টা কি আমি একটু সহজে বলে দিই। যখন ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করছে না, তাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে, তখনই শুধুমাত্র এটা প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবং প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে গেলে ওইখানে তোমাকে দুইটা শর্ত খেয়াল রাখতে হবে। এক, টেন্স, দুই হচ্ছে গিয়ে সাবজেক্ট অনুযায়ী তোমাকে কিন্তু অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব এনেই কিন্তু আমাদেরকে মূলত প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। আসলে একটু প্র্যাকটিস করতে গেলে ভালো বুঝবো আমরা। দ্য ইলেকট্রিসিটি বিল পে বাই পলাশ ইয়েস্টারডে। ইলেকট্রিসিটি বিলটি পলাশের দ্বারা গতকাল দেওয়া হয়েছিল। এখন একটু খেয়াল করো তো, এই যে পে মানে পরিশোধ করা, এই কাজটা কি ইলেকট্রিসিটি বিল নিজে করতে পারবে? তার পক্ষে সম্ভব না, এটা অন্য কারো দ্বারা করতে হবে। এটাই আমি তোমাদের বলেছিলাম যে যখন ভার্বের এই কাজটি সাবজেক্ট করতে পারছে না, তখনই কিন্তু এটা প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে। আর যেহেতু ইয়েস্টারডে আছে, এটা পাস্ট টেন্সে, তাই সেখানে পাস্ট টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এখন আমরা দেখে নিব সাবজেক্ট অক্সিলারি ভার্ব অনুযায়ী কিভাবে আমাদেরকে টেন্স অনুপাতে চেঞ্জ করতে হয়। দেখো, দ্য ইলেকট্রিসিটি বিল, এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার, কারণ এখানে আই, উই এবং ইউ কোনোটাই নেই। আচ্ছা, এটা হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, কারণ একটা মাত্র বিল। আচ্ছা, তাহলে আমি আবার বলছি তোমাদেরকে, দ্য ইলেকট্রিসিটি বিল, এটা হচ্ছে গিয়ে থার্ড পার্সন এবং এটা সিঙ্গুলার নাম্বার। এই কারণে অতীতকাল হওয়াতে এখানে ওয়াজ হয়েছে প্যাসিভ করার জন্য, যেটা আমাদের প্রথম শর্ত। এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে পে, পেইড, পেইড, অর্থাৎ পেইড বাই পলাশ ইয়েস্টারডে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী জানতে চলে যাই। অ্যাবাউট 20 years ago, প্রায় 20 বছর আগে, দ্য লেডি গেস্ট এন্টারটেইন বাই দ্য ইয়াং রাইটার। লেডি গেস্ট এন্টারটেইন হয়েছিলেন, ঠিক আছে, তাকে ট্রিট দেওয়া হয়েছিল, যেটাকে আমরা বুঝি, আমরা সবাই গল্প বলছি, লাঞ্ছন গল্প থেকে মূলত নেওয়া হয়েছে লাইনটি। তো বাই দ্য ইয়াং রাইটার, একেবারে তরুণ উদীয়মান লেখক একটা লেডি, যে লেডি গেস্ট তার কাছে এসেছিল, তাকে সে ট্রিট দিয়েছিল, সে কথাটা বলা হয়েছে। তো আমরা সবাই জানি, গল্প অনুবাদও জানি যে লেডি গেস্টকে কিন্তু মূলত ট্রিট দেওয়া হয়েছিল। লেডি গেস্ট কিন্তু ইয়াং রাইটারকে কোনো ট্রিট দেয়নি বা এন্টারটেইন করেনি। তো আমরা এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে? কনভার্ট করতে গেলে দেখো, অ্যাবাউট 20 years ago, এতটুকুতে যা ছিল তাই, কোনো পরিবর্তন নাই। দ্য লেডি গেস্ট, এখন মহিলা অতিথি, অতীতকাল যেহেতু এগোর কথা বলেছে, এগো 20 বছর আগে, আমরা এখানে উনি হচ্ছে গিয়ে আমাদের
থার্ড পারসন, কারণ আই ইউ উই কোনোটাই নেই, এবং সিঙ্গুলার নাম্বার একজন মহিলা, ওয়াজ এন্টারটেইন V3 ফর্ম বসেছে, পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটাকে আমরা বলি বাই দ্য ইয়াং রাইটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই নিয়মটা সবার জানা এবং সবাই বেশ মানে কথায় কথা আমরা ফ্রিকোয়েন্টলি এটা ইউজ করে থাকি, নাও অ্যাট দিস মোমেন্ট এরকম আমরা ব্যবহার করে থাকি, তাই তোমরা খুব সহজে শিখতে পারবে আশা করি। সাধারণভাবে নাও অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, স্টিল, লুক, লিসেন, হারি ইত্যাদি তাৎক্ষণিকতাবাচক ওয়ার্ড থাকলে ভার্বটি, সেন্টেন্সের ভার্বটি কন্টিনিউয়াস ফর্মে বসে। আমি কন্টিনিউয়াস ফর্মে এই কারণে বলেছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে বা অতীতকালের কোনো তাৎক্ষণিক কাজের কথা বলে থাকতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, তাই আমরা সেখানে কি করব, কন্টিনিউয়াস ফর্মে নিয়ে যাব। আসো একটু মিলিয়ে নিই উদাহরণের সাথে। এক্সাম্পল, নাও এখন, আই লার্ন টু টেক থিংস ইজি, এখন আমি যে কোনো বিষয় খুব সহজে শিখতে শুরু করেছি। নাও আই এম লার্ন টু টেক থিংস ইজি, যে কোনো খুব সহজে নিতে শুরু করেছি, আমি ব্যাপারটাকে খুব সহজ করে নেওয়ার চেষ্টা করছি, চলমান একটা ব্যাপার বোঝাচ্ছে বা কর্মরত বোঝাচ্ছে। তাই আমরা দেখাচ্ছি যে নাও এখানে হবে আয়ের সাথে আমরা জানি যে যদি কন্টিনিউয়াস ফর্মে যেতে যাই, যেহেতু নাও এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূলত ক্লু দিচ্ছে আমাদেরকে, তাই আমরা প্রেজেন্ট টেন্সে আয়ের সাথে কন্টিনিউয়াস ফর্মের জন্য ভি ভার্ব হিসেবে কাকে আনবো, am, I am learning to take things easy, আমি এখন যে কোনো বিষয়কে খুব সহজ করে নিতে শুরু করছি। আর যদি সেন্টেন্সটি দ্বারা বর্তমান, অতীত, ভবিষ্যৎ কোনো কাজ চলমান বোঝায়, তবে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। এখন স্পেসিফিক বলেই দিল তোমাকে, একেবারে মানে একদম স্পেসিফিক, এটা ছিল তোমার কনটেক্সট অনুযায়ী তুমি ধরে নিচ্ছ। আর এটা হচ্ছে কি, যেমন এখানে কিন্তু নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট কোনো কিছু কিন্তু বলে না, এটা এই উদাহরণটাতে। টাইটানিক ক্যারি 1316 প্যাসেঞ্জার্স, টাইটানিক প্রায় 1316 জন যাত্রী বহন করছিল, অতীতকালের ঘটনা, কিন্তু বহন করে ওই তাদের যে ভ্রমণের কাছে ছিল চলমান। তাই যদি আমরা এটাকে যদি আমরা এই নিয়মে ফেলতে চাই, তাহলে উত্তর হবে টাইটানিক, যেহেতু এটা পার্সন অনুযায়ী হয়, থার্ড পার্সন, আই ইউ উই কোনটাই নেই, থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, টাইটানিক একটি জাহাজ। এখন আমরা যদি পাস্ট কন্টিনিউয়াসে নিতে চাই, এটা কনভার্ট করলে তার পাশে বসে ওয়াজ, টাইটানিক ওয়াজ ক্যারিং 1316 প্যাসেঞ্জার্স। আশা করি বুঝতে পেরেছো। সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে একটি ফাইনাইট, অন্যটি নন ফাইনাইট হয়ে থাকে। একদম সোজা। ফাইনাইট ভার্বের ব্যাপারে আমি একটা তোমাদের সূক্ষ্ম কৌশল শিখিয়ে দিই। বাক্যে, প্রদত্ত বাক্যে যেই ভার্বটা তোমাকে টেন্স চিনতে সাহায্য করবে সেটা ফাইনাইট ভার্ব, আর বাকিগুলোকে তুমি নন ফাইনাইট ধরে রাখতে পারো। এটা একটা টেকনিক। আমরা এরপর কি করতে পারো, সাধারণত ভার্বের সাথে তুমি আইএনজি করতে পারো অথবা ইনফিনিটিভ 2+1 করতে পারো, এরপরে তুমি নন ফাইনাইট করতে পারবে। মনে রাখতে হবে টু এর পর ভার্বের কিন্তু সবসময় বেস ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্মে কিন্তু বসে। মনে করছে প্রথম যে তোমাদেরকে ভার্বের অনেকগুলো রূপের কথা বলেছিলাম, সেই রূপগুলো কিন্তু আস্তে আস্তে এখানে তার শব্দগুলোকে নিজের মতো করে নিয়ে নিচ্ছে। দেখো, I saw my friend Kajal run toward us, প্রশ্ন দেওয়া আছে। এটা স্যার কি বললো একটু আগে, যে এই বাক্যের মধ্যে যে ভার্বটা আমাকে টেন্স চিনতে সাহায্য করে সাধারণত সেটাকে বলতে পারি আমি ফাইনাইট ভার্ব। দেখো এই বাক্যে স একটা ভার্ব আছে। স মানে কি, দেখলাম। আমি দেখলাম আমার বন্ধু কাজলকে দৌড়ে আসতে, তার মানে বোঝাই গেল যে এটা আমাকে টেন্স চিনতে সাহায্য করেছে, এটা ফাইনাইট ভার্ব। তো কি বলেছে, দুটি ভার্ব থাকলে একটি ফাইনাইট অপরটি নন ফাইনাইট। তো ফাইনাইট তো আমি পেয়ে গেছি, এখন আমাকে আরেকটা ভার্ব পেয়েছি, এটাকে বানাতে হবে কি, নন ফাইনাইট। নন ফাইনাইট করার জন্য খুব সহজ, তুমি চাইলে 2+V1 দিয়ে করতে পারো, ভার্ব প্লাস আইএনজি দিয়ে করতে পারো, অথবা তুমি চাইলে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপলও করতে পারো। কিন্তু আমরা ওই জায়গায় যাচ্ছি না, আমরা জাস্ট খালি এই এতটুকুর জন্য আমরা 2+V1 এবং 2+V1 এবং ইনফিনিটিভ যেটাকে আমরা বলে থাকি, অথবা প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি দিয়ে উত্তর করার চেষ্টা করি। তাহলে আই স মাই ফ্রেন্ড, আমার বন্ধু কাজলকে আমি দেখলাম আমার দিকে দৌড়ে চলে আসছে। তো তাতে দৌড়ানোর কাজটা কিন্তু চলমান বোঝাচ্ছে, এই কারণে আই স মাই ফ্রেন্ড কাজল রানিং টুয়ার্ডস আস। আশা করি উত্তরটা পেয়েছো। দ্য অনারেবল গেস্ট বিগ্যান কাম ইন দ্য ইভিনিং, আমাদের সম্মানিত অতিথিরা কি করলেন, সন্ধ্যার দিকে আসতে শুরু করলেন। আচ্ছা, এই বাক্যে ভার্ব কি রয়েছে তোমার দেখো তো, বিগ্যান, শুরু করার ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আমরা কি করব, দ্বিতীয় ভার্বটাকে নন ফাইনাইট বানাবো। আসতে শুরু করলাম, আসতে। শুধু সাধারণত ভার্বের সাথে তুমি যদি টু কাম, আসতে, টু গো, যেতে, টু ওয়ার্ক, কাজ করতে, এরকম বোঝাতে চাইলে কিন্তু তুমি চাইলে টু কাম দিতে পারো। বিগেন টু কাম ইন দি ইভিনিং, আসতে। আমি কিন্তু বলেছি যে বাক্যের যে অর্থের অবস্থাটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তারা আসতে শুরু করলেন। ইট ইজ ডিফিকাল্ট ফর ওয়ান, এটা একজনের জন্য খুবই কঠিন হয়ে যায়। ইভালুয়েট ওয়ান শর্টকামিংস,
তার নিজের ভুলগুলো বের করা কিন্তু আসলে কঠিন হয়ে যায়। তাহলে এখানে তুমি কি করতে পারো, ওই যে বললাম, আবার বলতেছি, তুমি চাইলে কি করতে পারো, এটা তোমার তো একটা ফাইনাইট ভার্ব আছে, এটাকে তুমি নন ফাইনাইট বানাতে চাইলে তুমি চাইলে এখানে 2 + V1 দিয়ে অ্যানসার করেছি, তুমি এটা করতে পারো। কিন্তু দেখো কিভাবে করতে পারো, ইট ইজ ডিফিকাল্ট ফর ওয়ান টু ইভালুয়েট, অন্যের মানে নিজের ভুল ত্রুটিগুলোকে, নিজের সমস্যাগুলোকে ফাইন্ড আউট করা কিন্তু আসলে বেশ কঠিন কাজ। তাই আমরা চাইলে এখানে দ্বিতীয় ভার্বের আগে টু বসিয়ে নন ফাইনাইট বানাতে পারি। এবার দেখো, সেন্টেন্সে ব্র্যাকেটে ভার্বের পূর্বে মাইন্ড, ওয়ার্ক, উইদাউট, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু ইত্যাদি থাকলে ব্র্যাকেটে ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারো তোমরা। আচ্ছা, এই শব্দগুলো একটু তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। আমি আবার বলছি, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো একটু মুখস্থ করে ফেলবে, এই ফ্রেজগুলো মুখস্থ রাখতে পারলে বা শব্দগুলো মনে রাখতে পারলে তোমার উত্তর করা সহজ হবে। তাহলে তোমাকে আর অযথা গ্রামারের যে বারবার পেছনে ফিরে আসা, ওইখান থেকে তোমাকে অনেক হেল্প করবে। এই জায়গাগুলো একটু মেমোরাইজ করে ফেলবা। দেখো, ইন অর্ডার টু কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে উই ক্যান নট হেল্প লার্ন ইংলিশ, আমরা ইংরেজি না শিখে পারি না। ইংরেজি ছাড়া কোনো উপায় নেই, অর্থ বোঝাচ্ছে ইংরেজি ছাড়া কিন্তু চলতে পারছি না আমরা। এই কারণে আমরা কি করবো, ইন অর্ডার টু কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ক্যান নট হেল্প। আমরা জানি যে ক্যান নট হেল্প এর পরে কি হবে, এই দেখো, ক্যান নট হেল্প থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইন যোগ করতে হবে, তাই আমরা আইন যোগ করে দিয়েছি, তাই আনসার হয়ে গেছে লার্নিং। এবার তুমি দেখো, এই নিয়মটা তোমাদের আমি একটু আগে পড়িয়েছি, আবার একটু বলে দিলাম। সেন্টেন্সে ব্র্যাকেটে ভার্বের পূর্বে প্রিপোজিশন থাকলে ব্র্যাকেটে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। এক্সাম্পলস দেখো, তুমি ব্র্যাকেটের আগে তুমি যদি দেখো কি বলছে, সেন্টেন্সে ব্র্যাকেটে ভার্বের পূর্বে প্রিপোজিশন থাকলে, তা আমরা কিন্তু এই নিয়মটা আগেও করেছিলাম যে ব্র্যাকেট আই নেভার থট অফ মেক ফ্রেন্ডশিপ উইথ হার, আমি তার সাথে বন্ধুত্বের কথা ভাবি, জীবনও ভাবি না তার সাথে ফ্রেন্ডশিপ করবো, ভাবিই নেন কখনো। ব্র্যাকেটে রয়েছে মেকের আগে একটা রয়েছে প্রিপোজিশন থাকলে ভার্ব প্লাস আইএনজি। দেখো কি आंसर হলো, আই নেভার থট অফ মেকিং ফ্রেন্ডশিপ উইথ হার। এবং যখনই তুমি যে সমস্ত ভার্বের সাথে ই আছে, ই এর সাথে তুমি যদি আইএনজি যোগ করতে চাও, এটাকে তুমি অমিট করে দিবে, এটা বাদ দিয়ে তুমি আইএনজি যোগ করে দিবে। আই বট ইট বাই বার্গেইন হার্ড উইথ দ্য গ্রসার, আমি দোকানের সাথে একরকম বেশ তর্কযুদ্ধে লিপ্ত হয়ে জিনিসটা খরিদ করলাম বা ক্রয় করলাম। তো তখন আমরা কি করব, আই বট ইট বাই, ব্র্যাকেটের আগে বাই একটা প্রিপোজিশন, এরপরে আমরা ভার্ব প্লাস আই দিতে পারি, বাই বার্গেইনিং হার্ড উইথ দ্য গ্রসার। এবার একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, খেয়াল করো, মনে রাখতে হবে টু এর দুটি ভিন্ন ব্যবহার রয়েছে, একটু আগে বলেছি তোমাদেরকে, ওই কারণেই আবার এই কথাটা বলো। ইহা যখন বা এটা যখন তোমাকে ইনফিনিটিভ মার্কের এসে ব্যবহৃত হয়, তখন স্বভাবতই ভার্বের বেস ফর্ম গ্রহণ করে। আবার যখন প্রিপোজিশন ব্যবহৃত হয়, তখন নিম্ন অনুযায়ী আইএনজি ভার্ব যুক্ত করতে পারে। তবে টু ইনফিনিটিভ মার্কার হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু টু যুক্ত কিছু ফিক্সড এক্সপ্রেশন রয়েছে। এইবার আমি বলে দিলাম, সমস্ত টু এর পরে V1, কিন্তু কিছু কিছু এক্সপ্রেশন আছে যেগুলোর পর ভার্ব প্লাস আইএনজি। আমি বলে দিচ্ছি কি কি, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, বি ইউজ টু, প্রেফার টু, গেট রাউন্ড টু, ইন অ্যাডিশন টু, সাবজেক্ট টু, উইথ এ ভিউ টু, এগুলোর পর লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, গট ইউজ টু, অ্যাকাস্টম টু, এগুলোর পর কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়। শুধু টু থাকলে V1 হবে, আর এই ফ্রেজগুলো থাকলে ভার্ব প্লাস আইএনজি। দেখো খুব সহজ, আই লুক ফরওয়ার্ড টু, এই যে দেখো টু আছে যদিও ব্র্যাকেট আগে প্রিপোজিশন, ঠিক আছে, তুমি দেখো কি করবে, টু এর পর তো V1 হওয়ার কথা, কিন্তু না, কারণ এটা ফ্রেজ এক্সপ্রেশন দেওয়া আছে, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, এই দেখো লুক ফরওয়ার্ড এর পরে ভার্ব প্লাস আইএনজি। 8 নম্বর নিয়মটাতে আমরা এখন কথাবার্তা বলবো, আসো একটু পড়ে নিই। সেন্টেন্সে অ্যাজ ইফ এজ ও এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। শুনতে একটু কঠিন লাগছে, আসো আমরা সহজ করে বুঝে নিই বিষয়টা। এই নিয়মটা কিন্তু তোমরা কমপ্লিটিং সেন্টেন্সও শিখে আসছো। তো দেখো, প্রথমে মনে রাখবা, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো সাধারণত বাক্যের মাঝখানেই বসবে, এটা জেনেই আমরা শুরু করি। অ্যাজ ইফ বাক্যের মাঝখানে বসেছে, এই দেখো অ্যাজ ইফ বাক্যের মাঝখানে, এরপর কি বলেছে, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই দেখো প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝলাম, দেখো এস বাই এস যে যুক্ত করার যে অংশটা, এই যে এস বাই এস যুক্ত করেছি, এটা দ্বারা প্রমাণিত হয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে হি টক্স অ্যাজ ইফ, এখন কি বলতেছে যে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট, তার মানে এখানে হি আছে সাবজেক্ট, নো, নো এর পাস্ট ফর্ম কি, নিউ। হি টক্স অ্যাজ ইফ হি নিউ দ্য ফ্যাক্ট, সে এমনভাবে কথাটা বললো যেন সে বিষয়টা জানতো। আচ্ছা, এরপরটা দেখো তোমরা, আবার আমরা অ্যাজ দো পেয়েছি, এই দেখো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বাক্যের মাঝখানে বসেছে। আগের অংশ দেখে নাও, শি প্রসিডেড, পাস্ট টেন্সে দিয়েছে কিন্তু, এই দেখো ইডি আছে, শি প্রসিডেড অ্যাজ দো, যেন। এরপরে কি বলা আছে যে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট, এই দেখো। তাহলে নোবডি আছে, পাস্ট পারফেক্ট করার নিয়ম কি, সেখানে অবশ্যই তোমাকে আমরা জানি টেন্সের নিয়ম অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে আমরা নোবডির পরে কি বসাবো? একটা হ্যাড। আর স্পিকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? স্পোকেন। She proceeded as though nobody had spoken. 9 নম্বর নিয়ম খুব সহজ, সবাই জানো, স্পেশালি যে ওয়ার্ডেও তোমরা এটা জেনেছো। লেস্ট কোনো সেন্টেন্সে কনজাংশন হিসেবে যুক্ত হলে লেস্টের পরে ক্লজে সাধারণত শুড বা মাইট হবে। অর্থাৎ একটা খুব সহজ করে বুঝাই বলি, শব্দটা বাক্যের মাঝখানে আছে। তো এই ধরো লেস্ট, হি ওয়াকড ফাস্ট, সে দ্রুত হাঁটছিল। লেস্ট, হি মিস দ্য ট্রেন, জানো যাতে করে সে ট্রেনটা মিস না করে, এই জন্য সে দ্রুত হাঁটছিল। যেমন ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, আমাদের একটা কমন এক্সাম্পল, সবাই আমরা জানি ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। আচ্ছা, তাহলে আমরা কি করবো? হি ওয়াকড ফাস্ট, লেস্ট শব্দটা পাইলে আমরা কি করতে পারি? লেস্টের পরের ক্লজে, এই দেখো পরের ক্লজে শুড বা মাইট হবে। তার মানে এখানে ভার্ব দেই আছে, হি ওয়াকড ফাস্ট লেস্ট, হি একটা কি বসাবো আমরা? এই দেখো শুড অথবা মাইট, তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। হি এর পরে তুমি শুড দাও মিস দ্য ট্রেন। আশা করি বুঝতে পারছো। ভার্বকে যখন কোন নাউন সেন্টেন্সে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তখন ভার্বের সাথে আইন যোগ করে জিরান্ডে পরিণত করতে হয়। আমি একটু সহজ করে বলি, সাধারণত একেবারে সাধারণ কথা বলছি, বাক্যের শুরুতে এবং শেষে নাউন বসে, তো কিছু কিছু ভার্বের তো নাউন ফর্ম থাকে না, সকল ভার্বের থাকে না, তো সেগুলো হয়তো আমরা আইন যোগ করে কিন্তু চাইলে রান বানাতে পারি। তো বাক্যের শুরু তুমি একটা গ্যাপ পেয়েছো, এখন গ্যাপের পরেই আবার ভার্ব দেওয়া আছে, এবং এরপরে তুমি দেখো গ্যাপের পরে ভার্বটা রয়েছে, তখন তুমি কি করতে হবে? তখন ওই ভার্বটাকে তুমি আইএনজি করে বা জেরান্ডিয়াল নাউন বানিয়ে কিন্তু তুমি চাইলে সেটাকে সাবজেক্ট বানাতে পারো। দেখো উদাহরণ দিলে আরো ভালো বুঝবে। ড্যাশ সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এখানে একটা ভি ভার্ব দেওয়াই আছে একটা ভার্ব। এখন ব্র্যাকেটের পরে কি দেওয়া আছে দেখো তুমি, বাক্যের শুরুতে একটা গ্যাপ পেলো, সুইম পেজ, তাহলে কি হবে? ওই যে আবার বললাম স্যারের এই কথাটাই, যে ভার্বের সাথে আইন যোগ করে জিরান্ডে পরিণত করতে হয়। আমরা জিরান্ডিয়াল নাউন বানাই দিলাম, কিরকম দেখো? সুইম থেকে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। এখানে আছে ড্যাশ টিচ ইন দ্যাট ক্লাস ইজ এক্সাইটিং, ওইখানটাতে ক্লাস করাটা বা ওই ক্লাসটা করা সত্যি খুব মজার বা খুবই এক্সাইটিং মনে হয় যেটাকে আমাদেরকে। তো কি হবে? টিচ ইন দ্যাট ক্লাস ইজ এক্সাইটিং। তো এটাকে আমরা কি করবো? আবার বাক্যের শুরুতে ভার্ব পেয়েছি, এখানে একটা ভার্ব রয়ে গেল, আমরা এই ভার্বটাকে আইএনজি করে দেবো, টিচিং ইন দ্যাট ক্লাস ইজ সো এক্সাইটিং। আচ্ছা, এখানে আমরা আরেকটা দেবো টিচিং, এবার দেবো আমরা যে প্লে ইন দি ফিল্ডস ইজ গুড ফর হেলথ, মাঠে খেলাধুলা করাটা স্বাস্থ্যের জন্য ভালো। তাই আমরা এখানে গ্যাপের আগে প্লে পেয়েছি, এর সাথে আমরা আইএনজি করে দিব, প্লেইং ইন দি ফিল্ড ইজ গুড ফর হেলথ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা প্রথম ধাপে যেটা করেছিলাম, একেবারে রাইট ভার্বের মৌলিক, রাইট ফর্মস অফ ভার্বের মৌলিক যে আলাপ আলোচনা করে নিলাম, তারপর আমরা এখান থেকে কিছু শর্ত শিখে নিলাম। আমরা কিছু 10টার মতো নিয়ম নিয়েছি, সেখান থেকে শর্তগুলোকে মিলিয়ে কোথায় কোথায় ভার্ব তার রূপ পরিবর্তন করে সেটা দেখে নিয়েছি। তোমাদের সুবিধার্থে আমি একটা কোশ্চেন এখানে তোমাদের দিয়েছি, তোমাদের এইচএসসি পরীক্ষাতে, তোমাদের এইচএসসি যারা এবছর যারা দ্বিতীয় বর্ষে আছো, বিগত বছরের একটি প্রশ্ন, নমুনা প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল, তোমাদের সামনে আমি রেখে দিলাম। তুমি এটা দেখে বুঝতে পারবে যে আসলে পরীক্ষায় প্রশ্ন পদ্ধতিটা কেমন হয় এবং সেখানে উত্তর করতে গেলে তুমি কি কি করতে পারবে। আমি একটু বলে দিচ্ছি, তুমি একটু মিলিয়ে নাও। বাক্যের শুরুতে তুমি দেখো একটা গ্যাপ আছে ব্র্যাকেটে, তুমি দেখো আগে তুমি 9-10 যেটা করেছিলে, তোমার একটা বক্স থাকতো উপরে, বক্সের মধ্যে অনেকগুলো ভাগ থাকতো, তুমি সেখান থেকে পেয়েছে এনে গ্রামাটিক্যালি তুমি সেটা বসাইতা। কিন্তু তুমি কিন্তু এখানে সেটা করতে পারছো না। তোমাকে কি করতে হচ্ছে? তোমার ব্র্যাকেটের পাশেই, ব্র্যাকেটেই ভার্বটা দেওয়া আছে, গ্যাপের পাশে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে তার শর্ত অনুযায়ী, তার রূপ অনুযায়ী তোমাকে উত্তরে বসাতে হবে। আসো একটু ট্রাই করি আমি। ড্যাশ ইজ এ নোবেল প্রফেশন, একটু আগে আমরা 10 নম্বর একটা রুলস করেছি। এই দেখো 10 নম্বর বাক্যের শুরুতে গ্যাপ আছে, এরপরে ভার্ব আছে, তুমি চাইলে কিন্তু প্রথম ভার্বটা তুমি আইএনজি করতে পারো, খুবই সিম্পল। এই দেখো কি হয়ে গেল? টিচ থেকে টিচিং ইজ এ নোবেল প্রফেশন, একদম সোজা। এবং দেখো তুমি এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ঘটনা, পুরো গল্পটা প্রেজেন্ট টেন্স আমাদের রেফার করছে। চলে যায় পরবর্তী লাইনে, এ টিচার ড্যাশ টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হার্ট, একজন টিচার তার অন্তঃস্থ থেকে তার শিক্ষার্থীদেরকে শেখান। তার মানে একজন টিচার, দেখো ব্র্যাকেটের ভার্ব হচ্ছে টিচ মানে শেখানো, টিচারের কাজ হচ্ছে তিনি শেখাবেন, এবং এই টিচার হচ্ছে আই, উই, ইউ, কোনো ফার্স্ট পারসন কিংবা সেকেন্ড পারসন না, থার্ড পারসন, এবং নম্বরটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার হিসেবে একজন টিচার। তাই আমরা জানি প্রেজেন্ট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, শর্ত অনুযায়ী মিলে গেল, ভার্বের সাথে কি যোগ করতে হবে? এস বা ইএস। তাহলে অ্যান্সার এখানে কি হবে? দেখো টিচেস, এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। হি
টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু। মনে আছে কথাটা? গ্যাপের আগে প্রিপজিশন টু পেয়েছো, টু এর পর ভি ওয়ান দিতে ইচ্ছে করছে, কিন্তু স্যাররা আমি জানি তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে না, এখানে কিন্তু টু এর পর ভি ওয়ান দেওয়া যাবে না, কারণ এখানে একটা এক্সপ্রেশন আছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর পর কিন্তু কি করতে হয়? ভার্ব প্লাস আইএনজি করতে হয়, এটা তোমরা অনেকেই জানো। তাহলে কি হবে? উইথ এ ভিউ টু গিভিং দ্য লাইট অফ এডুকেশন, তিনি স্টুডেন্টদেরকে শেখান তাদেরকে শিক্ষার আলো দিতে, আলো দেওয়ার নিমিত্তে বা উদ্দেশ্যে। তাই এখানে কি দিচ্ছি দেখো, গিভিং। আর স্যার বলেছিলাম মনে আছে, যে সমস্ত ভার্বের শেষে ই আছে সেখানকার সাথে যদি আইন যোগ করতে চাও, ইটাকে তুলে দিয়ে তুমি ভার্ব প্লাস আইএনজি করে দাও। এই দেখো গিভিং, এখানে কিন্তু ই নাই। এরপর দেখো দেখি বাক্যের, এই দেখো বাই গ্যাপ গেট। বাই কি? একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে কি করতে হয়? ভার্ব প্লাস আইএনজি। এই তো নিয়মটা মিলে গেল। দেখো বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পেয়ে। এই দেখো আনসার, বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্ট ক্যান ড্যাশ দেয়ার ইনসাইড, শিক্ষার্থীরা নিজেদের ভেতরটাকে আলোকিত করতে পারে। কিভাবে দেখো, আমরা তাহলে ওখানে কি দেবো? আমরা বাই প্লাস গেটের সাথে কি করবো? আমরা আইএনজি করে দেবো, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই দেখো বাই গেটিং। এরপর তুমি দেখো আমরা কি জানি, গ্যাপের আগে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পর কি হয়? ভি ওয়ান বসে। যেহেতু মোডাল ভার্বের পরে কোনো বি নাই, ভার্ব টু হ্যাভ নাই, তাহলে কি হবে? ভি ওয়ান। তাহলে খুব সহজে দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট ক্যান, ক্যান এর পরে ভি ওয়ান হলে কি হবে? এনলাইটেন, অর্থাৎ যা আছে তাই, কোনো পরিবর্তনের দরকার নেই। The students dash learn their lessons now as their teachers dash instruct them. এখন শিক্ষার্থীদের কি করা উচিত? এই যে আমি লেকচার দিচ্ছি, তোমাদের কি করা উচিত? লেকচারটাকে টুকে রাখা, তোমাদের মধ্যে যত প্রশ্ন আছে সেগুলোকে নোট খাতায় তুমি লিখে রাখো, পরবর্তী সাক্ষাতে আমরা অবশ্যই এগুলো সমাধান করে দেবো। উচিত, মনে আছে কথাটা, যে কোথাও যদি উচিত অর্থ প্রকাশ করে সেখানে শুড বসে। আশা করি তোমাদের নিয়মটা মনে পড়ছে। আচ্ছা দেখো দেখি, তাহলে স্টুডেন্টদের শেখা উচিত, স্টুডেন্টদের শেখা উচিত, শেখা মানে লার্ন, দেয়া আছে, উচিত অর্থে কি বসবে? শুড। তাহলে দ্য স্টুডেন্টস, এই দেখো শুড লার্ন, স্টুডেন্টদের শেখা উচিত দেয়ার লেসন, তাদের পড়াশোনার যে কার্যক্রমগুলো আমরা দিয়ে থাকি তোমাদের, সেগুলো নাও অ্যাজ দেয়ার টিচার্স, যেহেতু তাদের টিচাররা, তাদের শিক্ষকেরা। দেখো তো সাবজেক্ট থাকলে সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? দেখো টিচার্স কিন্তু সিঙ্গুলার নাম্বার না, টিচার্স হচ্ছে গিয়ে প্লুরাল নাম্বার, কারণ অনেক শিক্ষক কথা বলা হয়েছে, সকল শিক্ষকের কথা এখানে তুলে ধরা হয়েছে। এবং এটা ফার্স্ট পারসন না, আই উই ইউ কোনোটাই নেই, তাই আমরা খুব সহজেই এটাকে থার্ড পারসনে নিয়ে নিতে পারি। তো থার্ড পারসন আবার প্লুরাল নাম্বার, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হইলো, কিন্তু ভার্বের সাথে তুমি এস যোগ করতে পারবো না। প্লুরাল নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ফর্মে লিখতে হয়। সুতরাং ইনস্ট্রাক্টের জায়গায় কোনো চেঞ্জ আসতেছে না, ইনস্ট্রাক্টে হবে। এই দেখো এরপরে দেখো, বাট দ্য স্টুডেন্টস নাওএডেজ অ্যাক্ট অ্যাজ দো। অ্যাজ ইফ আর অ্যাজ দো নিয়মটা মনে আছে? আসলে একটু দেখে আসি কার কার মনে আছে। অ্যাজ ইফ আর অ্যাজ দো, এই পাশে প্রেজেন্ট হয়েছে, এই পাশে পাস্ট হয়ে গিয়েছিল, মনে পড়তেছে? আর এই পাশে পাস্ট হলে এই পাশে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। তাহলে আমরা দেখি তো আমাদের এখানে কি আছে। আচ্ছা এই দেখো তো, বাট দ্য স্টুডেন্টস নাওএডেজ অ্যাজ দো, সেই নিয়ম অনুযায়ী কিন্তু ওই যে নিয়মটা দেখে আসলাম, ঠিক আছে? অ্যাজ দো দে ড্যাশ, দেখো এখানে হচ্ছে গিয়ে দেখো প্রেজেন্ট টেন্স আছে, তার মানে এখানে পাস্ট দিলে তো হয়ে যাচ্ছে আমার, খুব সহজ। পাস্ট এখানে প্রেজেন্ট আছে বলেই তো এখানে পাস্ট হবে, এখানে পাস্ট হলে এখানে পাস্ট পারফেক্ট হতো। আমাদের এখানে নিয়ম দেখে আসছে প্রেজেন্ট, তাই এখানে দে নো, নো এর পাস্ট কি? নিউ। এই দেখো এখানে অ্যানসারটা হচ্ছে নিউ, দে নিউ এভরিথিং। বা এখন কিন্তু এখনকার শিক্ষার্থীরা সবাই না, বর্তমানে অনেকটা এরকম যে তারা সবই জানতো বা তারা সবই জানে, জেনে শুনে আছে এরকম। দে আর নট ড্যাশ হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তারা কি করছে না, শিক্ষকদের কথাকে তারা কোনো পাত্তাই দিচ্ছে না, কোনো গুরুত্বই দিচ্ছে না। এই হিট মানে হচ্ছে গুরুত্ব দেওয়া, কর্ণপাত না করা। আচ্ছা তো দে আর নট, আমরা জানি যে অ্যামিজার ওয়াজারের পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়, মনে আছে নিয়মটা? অ্যামিজার ওয়াজারের পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয় কখন? যখন কর্তা নিজেই কাজটি করতে পারছে। অর্থাৎ আমাদের এখানে কি আছে? দে। দে মানে কারা? শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তো পাত্তা দিচ্ছে না, এই কারণে কি হবে? দে আর নট পেইং হিড, ভার্ব প্লাস আইএনজি দিয়ে দিই, হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস। বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ লেস্ট। এই দেখো লেস্টের নিয়ম কিন্তু চলে আসছে। আচ্ছা কিন্তু শিক্ষার্থীদের অবশ্যই হওয়া উচিত, কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত? সতর্ক হওয়া উচিত। ইন দ্য লিস্ট, তাদের পড়াশোনার ব্যাপারে, লেস্ট দে ড্যাশ টু সিকিউর গুড মার্ক, পাচ্ছে না আবার তারা, বা মানে ব্যর্থ হয়, খুব ভালো ফলাফল তারা যদি পেতে চায়, সেক্ষেত্রে যেন এটা বাধা হয়ে না দাঁড়ায়। এই কারণে আমরা দেখি লেস্টের নিয়মটা একটু মনে আছে কার কার, দেখি তো। এই দেখো লেস্ট শব্দটাতে কি করতে হয়? লিস্ট পাইলে সেখানে সাবজেক্টের পরে ভার্বের সাথে কি, ভার্বের আগে সাবজেক্টের পরে শুড প্লাস ভি1 বসাইতে হয়। সাবজেক্টের পরে কি বলতে হয়? শুড প্লাস ভি1। এই দেখো শুড অথবা মাইট প্লাস ভি1 হবে। আচ্ছা
দেখি তো আমরা কে কে এটা মনে রাখতে পারছি। দেখো একটু আগে যে দেখে আসলাম নিয়মটা, তোমরা একটু দেখে নাও। বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দ্য স্টুডেন্ট লিস্ট। এই দেখো লিস্ট, তার মানে সাবজেক্টের পর একটা কে বসবে, শুড অথবা মাইট দিলে কিন্তু তুমি নম্বর পেয়ে যাচ্ছ। তাই আমরা কি করবো এখানে, দে শুড ফেল টু সিকিউর গুড মার্কস। এরই সাথে শেষ হয়ে গেল রাইট ইউজ অফ ভার্বের নিয়ম এবং তার শর্ত অনুযায়ী তার প্রয়োগগুলো অথবা তার রূপগুলো কিভাবে বদলায়। আমি তোমাদের আরেকটু বলে দিচ্ছি, প্রথম অংশে আমরা মূলত বুঝেছিলাম একেবারে মৌলিক পরিবর্তনগুলো, এবং দ্বিতীয় অংশে আমরা শিখলাম মৌলিক পরিবর্তনগুলো যেই যেই নিয়ম অনুযায়ী বা যেই কারণে বা যেই শর্তে তার রূপগুলো বদলাচ্ছে ভার্বগুলো, সেগুলো দেখালাম। এবং তোমাদের কিন্তু আমি একটি বোর্ড কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখালাম। আশা করি তোমরা সবাই বেশ ভালো করে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বোঝার থাকে, তোমরা খাতায় সেগুলো নোট করে রাখো। আমরা পরবর্তী সাক্ষাতে এগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং তোমাদেরকে প্রশ্নের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের জন্য আমি ছোট্ট দুটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। এই যে একটা আমি দিয়েছি তোমাদেরকে নমুনা একটি প্রশ্ন এবং নিচে উত্তর দিয়েছি। তুমি চেষ্টা করবে নিজে নিজে প্র্যাকটিস করে এই উত্তরগুলো বাসায় মেলাতে পারো কিনা, এটা তোমাদের একটা কাজ। আর একটা কাজ হচ্ছে একেবারে নতুন, এইটা তোমরা নিজেরা পুরোটা সলভ করে রাখবা। আমি কিন্তু দিয়ে দিয়েছি এবং আমি তোমাদেরকে এটা কিন্তু পরবর্তীতে সলভ করে দেব এবং তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।